তো আমরা ক্লাস 11-এ এবার যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচারের প্রথমেই পড়বো এই টেবিলটা যেটা দেখতে পাচ্ছি আমরা, বলছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আদার সাব অ্যাটমিক পার্টিকেলস। তো এই পার্টিকেলগুলোর বেসিক্যালি কে ডিসকভার করেছে, কি সিম্বল, তার কি মাস, চার্জ আর অ্যাটমের কোথায় কোথায় তার প্রেজেন্ট, সেগুলো একটু পড়ে নেবো। এগুলো বেসিক্যালি এমসিকিউর জন্য লাগবে, আর তোমার ম্যাথসের পারপাসে লাগবে। এই ভ্যালুগুলো খুব ভালো করে পড়বে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাস, চার্জ এগুলো খুব ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? তো এরপরে যেটা আসছে আমরা পড়বো যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে কী পড়বো, বেসিক্যালি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে দেখো রাদারফোর্ড কী করেছিল, একটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছিল। তার এক্সপেরিমেন্টের ফলে সে কিছু কনক্লুশন দিয়েছিল। সেই কনক্লুশনটি হলো আমাদের রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেল। ঠিক আছে? তো রাদারফোর্ডের নিউক্লিয়ার মডেলে কি বলছে, বেসিক্যালি বলছে যে রাদারফোর্ড যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছিল সেখান থেকে সে বুঝেছিল যে একটা অ্যাটম, এই ধরো এই একটা অ্যাটম, এটা তার অ্যাটমের বেশিরভাগ স্থানই বলছে ফাঁকা, আর তার সেন্টারে বেসিক্যালি তার সমস্ত মাস কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে। আর এই সেন্টারটা বেসিক্যালি পজিটিভলি চার্জ। কেন সেন্টারটা পজিটিভলি চার্জ? কারণ সেখানে পজিটিভলি চার্জ প্রোটনরা থাকে। তাই রাদারফোর্ড বলেছিল যে কোনো একটা অ্যাটমের পুরো মাসটাই সেন্টারে কনসেন্ট্রেটেড থাকে আর তার ম্যাক্সিমাম স্থানই এমটি। আর কি বলেছিল, তার নিউক্লিয়াসটা বেসিক্যালি পজিটিভলি চার্জড হয়, আর নিউক্লিয়াসের যে সাইজ তা ফুল অ্যাটমের কম্পেয়ারে খুব কম হয়। আর কি বলেছিল যে বলেছিল যে নিউক্লিয়াসের বাইরে যে এই যে এক্সট্রা সেলুলার যে পার্টটা, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট আছে, তো এই পার্টে থাকে ইলেকট্রনগুলো, দে আর নেগেটিভলি চার্জড। আর কি বলেছিল যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে এরম ঘুরতে থাকে। তো এই ইলেকট্রন যখন এরম সার্কুলার অরবিটে যখন এই ঘুরছে, এই সার্কুলার অরবিটগুলোকে বলছে, বা সার্কুলার পাথগুলোকে বলছে অরবিট বেসিক্যালি। আর এই ইলেকট্রনগুলো যে এই প্রোটনের চারদিকে যে ঘুরছে, এই ঘোরার ফলে দু রকমের ফোর্স কাজ করে। একটু দেখো এই পিকচারটা। এরম যখন নিউক্লিয়াসের চারদিকে যখন একটা ইলেকট্রন এরম রিভলভ করে, তখন দুটো ফোর্স কাজ করে। একটা হলো গিয়ে এই নিউক্লিয়াস আর প্রোটনের ভেতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর এই বাইরের দিকে কাজ করে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো ফোর্স কিন্তু কাউন্টার ব্যালেন্স হয় বলেই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে পারে। ক্লিয়ার? তো এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কিছু ডিমেরিট আছে, সেই ডিমেরিটগুলো আমরা একটু জানবো। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ডিমেরিট কী? রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে বেসিক ডিমেরিট হচ্ছে সেটা হলো গিয়ে, আমরা জানি যে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যদি কোনো একটা পার্টিকেল যদি কোনো কিছু চারদিকে রিভলভ করে, সে কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে। তো আমাদের রাদারফোর্ড মডেল বলছে যে কি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে এরকম কন্টিনিউয়াসলি রিভলভ করে। তো এর ফলে কি হওয়া উচিত, তাহলে ইলেকট্রনেরও এনার্জি এমিট করার কথা কন্টিনিউয়াস ম্যানারে। তো এবার এরকম যদি ইলেকট্রন যদি এরকমভাবে কন্টিনিউয়াস ম্যানারে যদি ইলেকট্রন এনার্জি এমিট করতে থাকে, তাহলে কি হবে, যে তাদের যে সার্কুলার পাথ সেটা ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে সেটা একটা কুণ্ডলীকৃত হয়ে পড়বে বা স্পাইরাল পাথওয়ে হয়ে যাবে, এবং কি হবে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে চলে যাবে। তাহলে কি এই যে পুরো অ্যাটমিক মডেল, এটা কিন্তু পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে, বা রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল যে দিয়েছিল, তো সেইখান থেকে কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটি বা অ্যাটমের স্টেবিলিটি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। কারণ যদি ইলেকট্রন যদি সার্কুলার পাথওয়েতে প্রোটনের চারদিকে এরকম ক্রমশ যদি ঘুরতে থাকে, তাহলে কিন্তু সে এনার্জি এমিট করবে, এবং এনার্জি এমিট করার ফলে তার ভেলোসিটি ধীরে ধীরে কমে যাবে। আর ভেলোসিটি কমে গেলে সে যে সার্কুলার পাথওয়েতে রিভলভ করছিল, সেটা ধীরে ধীরে কুণ্ডলীকৃত হয়ে নিউক্লিয়াসের দিকে চলে যাবে। নিউক্লিয়ার মডেল যেটা, সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? আর কি বলেছিল, যে যদি এবার ধরো এবার যেহেতু ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তাহলে কী হবে, কন্টিনিউয়াস ম্যানারে এনার্জি এমিট করবে, মানে বিকিরণ করবে এনার্জি। এবার এনার্জি এরকম বিকিরণ করার ফলে আমাদের যে স্পেকট্রাটা কি, সেটা একটু পরে আসবো। সেটা কন্টিনিউয়াস পাওয়া উচিত ছিল, কিন্তু ইন রিয়ালিটি আমরা পাই লাইন স্পেকট্রা। এই কন্টিনিউয়াস স্পেকট্রা বা লাইন স্পেকট্রাকে আমি বলবো, লাইন স্পেকট্রা মানে বলবো আমি আলাদা করে পরের ক্লাসে আমি বলছি। তো পাওয়া উচিত ছিল আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রা, কিন্তু আমরা বেসিক্যালি পাওয়া যায় কিন্তু লাইন স্পেকট্রা অর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। তাহলে আমাদের যে এই যে স্পেকট্রা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে এখানে কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলের এই দুটো ডিমেরিট আছে। আর কি পড়বো,
আর পড়বো এখানে যে সোলার সিস্টেম, এটা আগেও পড়েছি আমরা। সোলার সিস্টেম আর রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মধ্যে কি বেসিক সিমিলারিটিস আছে আর কি ডিসিমিলারিটিস আছে এগুলো পড়বো। যে কি হয় আমরা সোলার সিস্টেমে কি প্রত্যেকটা প্ল্যানেট কী করে সানের চারদিকে ঘোরে, এখানে কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। সোলার সিস্টেমে কি থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স মানে সান আর প্ল্যানেটগুলোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, এই দুটো কাউন্টার ব্যালেন্স হয় বলে প্ল্যানেটগুলো সানের চারদিকে ঘোরে। এখানেও ঠিক তাই, এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু কাউন্টার ব্যালেন্স হয় হয়ে ইলেকট্রনগুলো প্রোটনের চারিদিকে ঘোরে। আর সোলার সিস্টেমের বেশিরভাগ স্থানই কিন্তু ফাঁকা, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী অ্যাটমেরও বেশিরভাগ স্থান ফাঁকা। আর কি সান কিন্তু মাচ হেভিয়ার কম্পেয়ার টু এনি প্ল্যানেট, নিউক্লিয়াস ইজ অলসো মাচ হেভিয়ার কম্পেয়ার টু এনি ইলেকট্রন। ক্লিয়ার? আর কি বলছে এদের মধ্যে ডিসিমিলারিটিস কী কী আছে বলছে, এখানে কিন্তু যে আমাদের সোলার সিস্টেমে কিন্তু সান বা প্ল্যানেটসরা হলো কি চার্জলেস, কিন্তু এখানে সবাই চার্জ স্পিসিস। ক্লিয়ার? আর কি বলছে, প্রত্যেকটা প্ল্যানেটে রিভলভ করার জন্য একটা পার্টিকুলার অরবিট রয়েছে, এখানে কিন্তু এক একটা অরবিটে মোর দ্যান ওয়ান ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? আর কি বলছে, আর ইন সোলার সিস্টেম বলছে প্রত্যেকটা প্ল্যানেটের ডিফারেন্ট মাস হয়, তাদের ডিফারেন্স ক্যারেক্টারিস্টিক হয়, কিন্তু রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে অল দ্য ইলেকট্রনস আর আইডেন্টিক্যাল ইন মাস অ্যান্ড প্রপার্টিস, মানে প্রত্যেকটা ইলেকট্রনের মাস আর প্রপার্টিস আইডেন্টিক্যাল হয়। ক্লিয়ার? সো এই রকমই কিছু কিছু সিমিলারিটিস ডিসিমিলারিটিস আছে, সেগুলো একটু পড়ে রাখবো। তো এরপরেই যেগুলো আসবো সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাটমিক নাম্বার, এই টার্মগুলো একটু পড়বো, যেগুলো আমরা একটু জানি তাও একটু পড়বো। যে কি বলছে এরপরে যেটা পড়বো আমরা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি, নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট in the nucleus of an atom. Number of protons present in the nucleus of an atom is called the atomic number of that element. ধরো হাইড্রোজেনের প্রোটন কটা একটা, তাই এর অ্যাটমিক নাম্বার হবে, এর অ্যাটমিক নাম্বার কত হবে, এর অ্যাটমিক নাম্বার হবে 1। ধরো কার্বনের অ্যাটমিক নাম্বার হবে 6। ক্লিয়ার? আর কোনো একটা নিউক্লিয়াস যেহেতু চার্জলেস হয়, নিউক্লিয়াস চার্জলেস হয়, তাই নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, তাই তো? এই নাম্বার অফ ইলেকট্রনসকেও আমরা অ্যাটমিক নাম্বার বলতে পারি, যদি কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ক্ষেত্রে যদি সেটা নিউট্রাল হয়। ঠিক আছে? এরপরে যেটা আসবে মাস নাম্বার। মাস নাম্বার কাকে বলছে, বলছে সাম অফ প্রোটন প্লাস নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। বলছে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে বলছে মাস নাম্বার। ক্লিয়ার? তাহলে আমি ধরো অ্যাটমিক নাম্বারকে যদি আমি জেড দিয়ে ডিফাইন করি, আর মাস নাম্বারকে যদি এ দিয়ে ডিফাইন করি, আর নিউট্রনকে যদি এন দিয়ে ডিফাইন করি, তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু জেড প্লাস এন। কারণ কি বললাম, মাস নাম্বার কি, সাম অফ প্রোটন প্লাস নিউট্রন। ক্লিয়ার? তো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 9। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 9, আর মাস নাম্বার বা নিউট্রন আগে দেখে নাও, নিউট্রন হচ্ছে গিয়ে 10। তাহলে এর মাস নাম্বার হবে 9 + 10 = 19। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা চার্ট পড়বো, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যতদিন কেমিস্ট্রি পড়বে লাগবে, যে কোনো ম্যাথসের জন্য সব কিছুর জন্যই লাগবে। এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবে ভালো করে, একটু দেখো ভালো করে, একটু বোঝাই আমি। এই চার্টটা একটু পড়বো ভালো করে। তো কি বলছে এখানে দেখো, প্রত্যেকটা এলিমেন্ট লিখেছি, তাদের অ্যাটমিক ওয়েট লিখেছি, তাদের মলিকুলার ওয়েট লিখেছি কিছু, এখানেও ঠিক একই টেবিল। তো কি হচ্ছে, তো প্রথম আমরা 1 থেকে 30 অবধি এই অ্যাটমগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবো। এগুলো কিন্তু খুব দরকার, প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার খুব ভালো করে মুখস্থ করতে হবে পরপর, পুরো এরকম পরপর পড়বে, খুব ইজি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন,
পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ক্লিয়ার? তো 1 থেকে 30 অবধি কিন্তু খুব ভালো করে মেমোরাইজ করবে। এই পরপর এইগুলো হচ্ছে কি তাদের অ্যাটমিক নাম্বার, করেসপন্ডিং অ্যাটমিক নাম্বার। আর অ্যাটমিক ওয়েটগুলো কীভাবে মুখস্থ করবে একটু ভালো করে শেখো। এই 4টে যেটা গোল সার্কেল করা রয়েছে 1 থেকে 20 অবধি, এই 4টে হচ্ছে গিয়ে তোমার এক্সেপশন। এই 4টেকে মুখস্থ করবে যে হাইড্রোজেন 1 হয়, নাইট্রোজেন 14 হয়, ক্লোরিন 35.5 হয়, আর্গন 40 হয়। ক্লিয়ার? আর মনে রাখবে যেগুলো ইভেন নাম্বার 1 থেকে 20 অবধি বলছি, যেগুলো ইভেন নাম্বার সেগুলোকে তার অ্যাটমিক নাম্বার দিয়ে 2 মাল্টিপ্লাই করলেই কিন্তু অ্যাটমিক ওয়েট পাবে। একটু ভালো করে দেখো, হিলিয়াম 2 ছিল, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি 4। দেখো 4 এর জন্য 8, বা 6 এর জন্য দেখো 12, 10 এর জন্য দেখো 20। তাহলে মনে রাখবে ইভেন নাম্বারগুলোর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হবে ইন্টু 2, আর অড নাম্বারগুলোর ক্ষেত্রে হবে ইন্টু 2 প্লাস 1। কী বলছি, বারবার বলছি, ইভেন নাম্বারগুলোর ক্ষেত্রে কী হবে, ইন্টু 2 হবে, আর অড নাম্বারগুলোর জন্য হবে ইন্টু 2 প্লাস 1। দেখো ক্লোরিন ইন্টু 2 প্লাস 1 হয়েছে, 9 দুগুণে 18 19, সোডিয়াম 11 দুগুণে 22 1 23। ক্লিয়ার? অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26 1 27। তো এইভাবে হয়েছে এগুলো। আর এইগুলোর একটু মনে রাখবো, এইগুলো পার্টিকুলার মনে রাখতে হবে। ভ্যানাডিয়াম 51, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 55 56, আর কপার হলো গিয়ে 63.5, এটা 65.3। এই ভ্যালুগুলো মুখস্থ রাখবে, এগুলো ম্যাথ করতে খুব কাজে লাগে। এগুলো দিয়েও দিতে পারে, নাও দিয়ে দিতে পারে, তাই ভ্যালুগুলো মুখস্থ রাখাটাই সেফ। তো এবার এর করেসপন্ডিং মলিকুলার ওয়েট দেখবো। এই হাইড্রোজেন বায়োমলিকুলার হয়, H2 হিসাবে এটাকে এক্সিস্ট করে, H2। ঠিক আছে? এগুলো N2 হিসাবে এক্সিস্ট করে, তাই এদের কী হয়ে যাবে, মলিকুলার ওয়েট দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? এটা 1 হলে এটা 2 হবে অ্যাটমিক ওয়েট, এটা 14 হলে এটা হবে 18। অক্সিজেনও তাই বায়োমলিকুলার, তাই এটা কী হবে 32 এর মলিকুলার ওয়েট হবে। ফসফরাস কিন্তু বেসিক্যালি হয় P4 হিসাবে এক্সিস্ট করে, তাই এটা 31 ইন্টু 4 হবে। সালফার কিন্তু এক্সিস্ট করে S8 হিসাবে, তাই এটা হবে 32 ইন্টু 8। ক্লিয়ার? তাই 256। তো এইভাবে কিন্তু এই চার্টটা ভালো করে মুখস্থ করব, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট চার্ট। ক্লিয়ার? তো এরপরে আসবো আরও কিছু ডেফিনেশনসে। সেই ডেফিনেশনসগুলো একটু আমরা দেখব, যেগুলো আমরা একটু একটু জানি কিছু কিছু, আর নতুনও কিছু আছে, তো সেইগুলো একটু দেখব। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আইসোটোপস। আইসোটোপস, তো আমরা জানি যে আইসোটোপ কাকে বলে। বলছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট, মানে একটা সেম এলিমেন্টের অ্যাটমস হ্যাভিং সেম এলিমেন্ট হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। কোনো একটা এলিমেন্টের কি বলছি, অ্যাটমিক নাম্বার সেম হবে কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট হবে, তাদেরকে বলছে আইসোটোপ। একটা এক্সাম্পল দিই, ধরো অক্সিজেন 816, অক্সিজেন 817, অক্সিজেন 818, বা হাইড্রোজেন 1H1 1H2 1H3। দেখো কি বলছে, অ্যাটমস অফ সেম এলিমেন্ট অক্সিজেনই হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার বাট মাস নাম্বার আর ডিফারেন্ট। এই নিচে অ্যাটমিক নাম্বার, উপরে মাস নাম্বার লেখা হয়, তাদেরকে বলছে আইসোটোপস। ক্লিয়ার? তো এইগুলো আরও এক্সাম্পল পাবে, আমি এই এক্সাম্পলগুলো দিলাম। এরপরে যেটা পড়ব আইসোটোনস, বলছে অ্যাটমস হ্যাভিং সেম নিউট্রন, অ্যাটমস হ্যাভিং সেম নিউট্রনস আর নোন অ্যাজ আইসোটোনস। যাদের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে বলছে বেসিক্যালি আইসোটোনস। ধরো একটা এক্সাম্পল দিই, 1H1 2H4। ক্লিয়ার? তো এই এক্সাম্পলটা দেখো, এটা কি, এটা অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার, এগুলো কি মাস নাম্বার। তাহলে এর নিউট্রন কত, 3 - 1 2, এর নিউট্রন কত, 4 - 2 2। তাহলে দুটো আলাদা এলিমেন্ট যাদের নিউট্রন সেম, ক্লিয়ার, তাদেরকে বলছে আইসোটোনস। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো কার্বন 614, অক্সিজেন 816। এখানে তাহলে কত হবে, নিউট্রন হবে 8টা, এর ক্ষেত্রে হবে 8টা, তাহলে এটা হলো আইসোটোন। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে আইসোবার। আইসোবার কি বলছে, অ্যাটম হ্যাভিং সিমিলার মাস নাম্বার, অ্যাটমস হ্যাভিং সিমিলার মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার।
ইজ নোন অ্যাজ আইসোবার, ইজ নোন অ্যাজ আইসোবার। মানে ধরো দুটো অ্যাটম যাদের মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তাদেরকে বলছে আইসোবার। একটা এক্সাম্পল দিই, খুব কমন এক্সাম্পল, আর্গন 1840 আর কার্বন বলছে ক্যালসিয়াম 2040। দেখো এদের দুটো আলাদা অ্যাটম যাদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট কিন্তু মাস নাম্বার সেম, তাহলে এদেরকে আমরা কিন্তু আইসোবার বলতে পারি। ক্লিয়ার? তো এরপরে আরও যে ডেফিনেশনগুলো পড়বো সেগুলো হচ্ছে গিয়ে আইসোডায়াফার। আইসোডায়াফার কি বলছে? atoms in which the difference between the number of neutrons and protons is the same are called isodiaphers। বলছে ধরো দুটো আলাদা অ্যাটম, তাদের মধ্যে নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা সেম। দুটো আলাদা অ্যাটম যাদের নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা সেম, তাদেরকে বলছে আইসোডায়াফার্স। ধরো একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো হয়, ইউরেনিয়াম 92 238 আর থোরিয়াম 90 234। এদের ক্ষেত্রে প্রোটনস নিউট্রনস আর ডিফারেন্স বিটুইন নিউট্রন অ্যান্ড প্রোটনস, এটাকে ধরো আমি জেড ধরি আর এটা এন। তো এর ক্ষেত্রে প্রোটন কত হবে? 92। এর ক্ষেত্রে প্রোটন কত হবে? 90। আর এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? দেখবে 146। এটা থেকে এটা মাইনাস করলে 144। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন কত? এখানে নিউট্রন মাইনাস প্রোটন করলে দেখো এখানে 146 মাইনাস 92 করলে কত হচ্ছে? 54। আর এটা করলে আসছে 54। তাহলে কি দেখো, তাহলে এই দুটো হলো একে অপরের আইসোডায়াফার। কেন? কারণ এদের নিউট্রন মাইনাস প্রোটনের যে ডিফারেন্স সেটা কিন্তু সেম। ক্লিয়ার? এরপরে পড়বো আমরা আইসোস্টার। তো আইসোস্টার কি বলছে? আইসোস্টার বলছে মলিকিউলস or ions with the same number of atoms and electrons are called isostar। বলছে কোনো মলিকিউল বা আয়নের যদি অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রনিক নাম্বার সেম হয় তাদেরকে বলে আইসোস্টার। ধরো একটা এক্সাম্পল নিই, N2O আর CO2। N2O-তে দেখা অ্যাটম কটা? দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, তাহলে অ্যাটম হবে তিনটে। CO2-তে অ্যাটম কটা? একটা কার্বন দুটো অক্সিজেন তিনটে। এখানে নাম্বার অফ ইলেকট্রন হলো গিয়ে 22টা, এখানেও নাম্বার অফ ইলেকট্রন 22টা, কারণ নাইট্রোজেনে কত করে হয়? 7 অ্যাটমিক নাম্বার, 7 দুগুণে 14, অক্সিজেন 8, ওই টেবিলটা দেখবে, প্লাস 14 প্লাস 8 22। এখানে কার্বন 6, এটা 8 দুগুণে 16, অক্সিজেন 8টা করে হয়, তাহলে এখানেও 22। তাহলে কি বলছে? molecules or ions with the same number of atoms and electrons are called isostar। ক্লিয়ার? এরপরে যে ডেফিনেশনটা আসছি সেটা হচ্ছে নিউক্লিয়ার আইসোমার। নিউক্লিয়ার আইসোমার কি বলছে? atoms having same atomic and mass number but different radioactive properties। মানে বলছে একই অ্যাটম যাদের অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার হলো গিয়ে সেম, কিন্তু তাদের রেডিও অ্যাক্টিভ প্রপার্টি সেটা হচ্ছে ডিফারেন্ট। ধরো একটা এক্সাম্পল দিই, এই জিঙ্ক 69, জিঙ্ক কত হয়? বেসিক্যালি এটা 30 হয়, ঠিক আছে। এদের টি হাফ, এই টি হাফ কি আমি বলছি, এটা হয় এত আওয়ার। আবার জিঙ্ক ধরো এইরকম আরেকটা আছে যার টি হাফ হচ্ছে 57 মিনিট। দেখো এদের এই দুটোর ক্ষেত্রে দেখো অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার কিন্তু সেম, কিন্তু তাদের রেডিও অ্যাক্টিভ প্রপার্টি কিন্তু ডিফারেন্ট।
এই টি হাফ কি বলছে, কোনো একটা রিয়াকশান যখন হয় কি হয়, তখন যখন রিয়াকশান হয় তখন রিয়াক্ট্যান্ট ধীরে ধীরে রিয়াকশান করে প্রোডাক্ট উৎপন্ন হয়, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, তাই তো? তো বলছে যে টাইম পরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব যে সময় পরে অর্ধেক হয়ে যায় সেটাকেই বলছে টি হাফ বা অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড, ঠিক আছে? তো এই রকম জিঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এর হাফ লাইফ পিরিয়ড হচ্ছে 32.8 আওয়ার, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু 57 মিনিট। তাহলে এদের দেখা যাচ্ছে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার সেম, কিন্তু তাদের রেডিও অ্যাক্টিভ প্রপার্টি ডিফারেন্স। ক্লিয়ার?